হ্যালো, আসলাম ভাই বলছেন নাকি? তা কে কে বলছেন আপনি? আসলাম ভাই না? হ্যাঁ, আমি আসলাম। কিন্তু কে আপনি? চিনতে পারলাম না তো। আমি সবুজের বউ বলছি। আর শোনেন, ও তো বাসায় নেই। আপনার সাথে কি দেখা সাক্ষাৎ হয়েছে নাকি? ওর আজ কয়েকটা দিনও বাসায় নেই, খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বা হলো, কি হলো? আপনি কি কিছু বলতে পারবেন? কেন? ও তো আমাকে কিছুদিন আগে বলছিল ও চিটাগাং যাবে। চিটাগাং নাকি ওর একটা চাকরি ঠিক হয়েছে। এই তো শুনছিলাম। হয়তো বাসাতে আপনাকে না বলে চিটাগাং যেতে পারে। ভালো করে একটু খোঁজ খবর নেন। ওকে ফোন দেন। না রে ভাই, আমি এত ফোন দিচ্ছি, ওর ফোনে ফোন ঢোকে না, এই জন্যই তো এত টেনশন করতেছি। তো আমি তো এটাও জানি না যে ও চিটাগাং গেছে। এখন জানতে পারলাম। ও, আসলাম ভাই শোনেন, ঘটনা হচ্ছে, ও বাসায় আমার সাথে একটু রাগারাগি হয়েছে, এই জন্য গেছে, সিটাগাং গেছে না যায়। আপনি একটু আমার বাড়ি পার আসেন তো, আপনার সাথে আমার কিছু কথা আছে। কি কথা বলবেন? যেটা বলার এখানেই বলেন। আমি একটু ব্যস্ত আছি, যাইতে পারবো কিনা সঠিক না। যদি মোবাইলে বলা যায় তাহলে বলে ফেলেন। বলছিলাম যে আমার বাড়ি আজ 3টা মাস অশান্তি লেগে আছে। ও যখন তখন আমাকে মারধর করে, যা কিছু তাই করে। আপনার সাথে যে পূর্বে আমার একটা সম্পর্ক ছিল, এইটা নিয়ে টানা হেঁচড়া করে আমাকে বারবার খোঁটা দেয়, নানান রকম কথা বলে। এইসব কথা শুনতে শুনতে আমার আর একটু ভালো লাগে না। আপনি যদি এর ফয়সালা না করেন, তাহলে আমি কোনে যাব কোন? আমার এখন পর্যন্ত বাচ্চা কাচ্চা হইলো না। বিয়ে হইলো আজ 3-4টা বছর। ডাক্তারের কাছে যাই, ডাক্তার কই যে আপনি ঠিক আছেন, ওর ঠিক নাই, ওর সমস্যা, এর জন্য বাচ্চা কাচ্চা হয় না, সংসারে অশান্তি করে, রাগারাগি করে। এইগুলো কি ঠিক বলেন তো? এখন আমি কি করব বলেন? এই জন্য যে রাগারাগি করে আমাকে মারধর করে বাসার থেকে বের হয়ে গেছে। কিছু বলেও যায়নি যে কোথায় গেল, কি হলো না হলো। এখন আমি কি করব বলেন? আমি আপনাকে কি ডিসিশন দিতে পারি বলেন? একটাই ডিসিশন দিতে পারি, সেটা হচ্ছে আপনি ওর সংসার থেকে আলাদা হয়ে যান, যদি শান্তি চান। তা না হলে এত একটা পুরুষ একটা মহিলাকে এত নির্যাতন করলে এটা কেমন দেখায় বলেন? তাছাড়া কি ডিসিশন দিতে পারি? আমি কষ্টে কষ্টে আমি অলরেডি সিদ্ধান্ত নিয়ে ফেলছি আসলাম ভাই। আপনি যদি একটু আমাকে আশ্বাস দেন, একটু সাহস দেন, তাহলে আমি ওর সংসার ছেড়ে যাব। আমার দায়িত্বটা কি আপনি নিতে পারবেন? কারণ আমি আপনার মতো ভালো মানুষ পৃথিবীতে আমার চোখে আর পড়ে না। আমি আপনাকে অনেক ভালোবাসতাম। আমার আব্বা মা, আমার পরিবারের সবাই ওর সঙ্গে আমাকে বিয়ে দিল। এখন আমি কি জানতাম যে ওর মধ্যে এতটা অমানুষ, এতটা কষ্ট হয়, আমার জীবনটা এরকম তছনছ হয়ে যাবে? আমার আর কিচ্ছু ভালো লাগতেছে না। আপনি যদি আমার দায়িত্বটা নেন, সবকিছু একটু মেনে টেনে যদি ম্যানেজ করে নিতে পারেন, তাহলে আমি সত্যি আর আমি থাকবো না। আপনি বলেন, আপনি এখন কি করবেন? আমাকে একটু জানান। আপনার পায়ে ধরছি, আপনার উপরে ডিপেন্ড করছে আমার জীবন মরণ। তা না হলে আমি আমার এই জীবন রাখতে চাই না ভাই। কি করব এখন? আমার মাথার মধ্যে কোনো কিছু খেলে না। এভাবে কান্নাকাটি করার দরকার নাই। আচ্ছা, আমি ব্যাপারটা একটু ভেবে দেখে তারপরে আমি আপনাকে জানাবো। কারণ আপনার যেদিন থেকে বিয়ে হয়ে গেছে সেদিন আপনাকে আমি আমার মন থেকে মুছে ফেলছি। আমি ভেবেছিলাম যে আমার জীবনে কিছু হয় নাই, হয়েছিল না। কিন্তু আসলে আমিও তো আমার ভালোবাসার মানুষ যে কষ্টে থাকবে এটা চাই না। আর যখন আপনার মুখ থেকে এটা শুনতে পাচ্ছি, আমার খুব কষ্ট হচ্ছে। তো ঠিক আছে, আমি এখন সিদ্ধান্ত আসলে কি যে নেবো, আমার মাথাটা পাগল হয়ে যাচ্ছে। আর ভাগ্যিস আমি বিয়ে শাদী করে নাই। যদি করতাম তাহলে হয়তো আজকে আপনি এই কথাটা বলার সাহস আমাকে পেতেন না, আপনার জায়গা থাকতো না। তো কি করব? আপনিই বলেন। আপনি যেটা বলবেন সেটাই হবে। কারণ আমি সেই জায়গা থেকেই বলতেছি, আমার ভালোবাসার জায়গা থেকে বলতেছি। আসলে কি করা যায়? যেটা করলে ভালো হয় আমি সেটাই করব। আপনার শান্তির জন্য, সুখের জন্য। পরে কোনো গ্যাঞ্জাম হলে কিন্তু আমি সেটা নেব না। ঠিক আছে ভাই, এই কথা শুনে আমি খুব খুশি হলাম। তুমি আমার সেই পূর্বের মতো আবার ভালোবাসো, একটু তোমার বুকে জায়গা দাও, তাহলে আমি বাঁচবো, তাছাড়া বাঁচবো না।
যেভাবে হোক একটু চেষ্টা করো, তা না হলে আমি একদম বাঁচবো না। এটাকে জীবন বলে নাকি? এত কষ্টের জীবন। সংসারে কোনো অভাব নাই, কিন্তু সংসারে শান্তি নেই। আমার বাচ্চা হয় না, বলে যে আমি অপয়া, আমি বাইজো, আমার বাচ্চা কাচ্চা কোনোদিন হবে না, অথচ এই নিজের দোষ। ডাক্তার দিয়ে টেস্ট করছে, নিজের দোষ ধরা পড়ছে, সেটা নেবে না। সে শুধু আমাকেই দোষী করে, অথচ আমি টেস্ট করে দেখছি আমারটা ঠিক আছে। ওর হরমোনের সমস্যা, এই জন্য আমাকে দায় নিয়ে বারবার আমাকে পিটায়, জ্বালাতন করে। এটা আর কতদিন সহ্য করবো? তাই সিদ্ধান্ত নিয়ে ফেলছি, তুমি যদি রাজি থাকো, আমি তোমার কাছে বাকি জীবনটা কাটাইতে চাই। এর মধ্যে একটু মানে ভেজাল নেই, আমি ডাইরেক্ট সিদ্ধান্ত নিয়ে ফেলছি। দেখো ভাই, তুমি একটু জায়গা যদি না দাও, আমি কোথায় যাব বলো? কি, তুমি কি আমাকে জায়গা দেবে? দেখো, আমার কোনো কিচ্ছু এমন পর্যন্ত কোনো কিছু নষ্ট হয়নি, সব ঠিক আছে। শুধু টেনশন আর চিন্তা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে দিনের পর দিন। এখন তুমি সিদ্ধান্ত নিয়ে আমাকে একটু জানাও। আমার রাতে ঘুম হয় না, আমি কতটা দিন এখনো ভাত শান্তি করে খাইতে পারি না। টেনশন হয় যে এভাবে কি বাকিটা জীবন পার হবে, কি হবে উপর আল্লাহ জানে। একটু বলো ভাই, আমাকে একটু আশ্বাস দাও, আমার টেনশনের হাত থেকে একটু আচ্ছা বাঁচাও না। ঠিক আছে, আমি তো সবই শুনলাম। শোনো, আহ আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি অলরেডি। তুমি একটা মাস দেখো, ও যদি ঠিকঠাক মতো বাসায় না আসে, বাসায় টাকা পয়সা না পাঠায়, পূর্বের মতো যদি আবার জ্বালাতন করে, এত যদি মারধর করে, অত্যাচার করে, এসবগুলো সব ছেড়ে দিয়ে তুমি ওকে ডিভোর্স করো। ডিভোর্স করে এসে তারপরে শরিয়া মোতাবেক আমি তোমাকে আমার সংসারে নিয়ে তোমাকে সুখের ব্যবস্থা করব। আর আমি হয়তো আমার বিয়ের জন্য আমার ফ্যামিলি মেয়ে দেখাশোনা করতেছিল, সেটাকে অফ করে দিলাম। একদম পুরো সিদ্ধান্ত আমি নিয়ে ফেলছি, ডিপেন্ড করবে তোমার উপরে। তুমি যদি চাও তো ওখানের সুখ, ওখানের শান্তি তোমার জন্য হারাম হয়ে গেছে, তাহলে তুমি আমার কাছে চলে আসতে পারো। তুমি সিদ্ধান্ত নাও যে এখন তুমি কি করবে। আমি তোমাকে প্রশ্ন করলাম, এটা আমার উপরে না, বুঝছো? তুমি সিদ্ধান্তটা নিয়ে ফেলে আমাকে জানাও। তো ওই কথাই থাকলো। আর শোনো, শুক্রবারের দিন তুমি একটু দেখা করতে পারবা কি? আমার বাড়ির আশপাশে কি তোমার আশাকে নিষেধ আছে নাকি? তুমি আসো, আমার বাড়ির আশপাশে আসো, এসে একটু দাঁড়াও একটু। আমার এই নাম্বারে ফোন দিলে সবসময় আমাকে পাবা। আর শোনো, আমার ইমো নাম্বার আছে, সেই নাম্বারটা আমি তো পরে জানা দেবো না, হ্যাঁ? আমার ফোনে এমবি নাই। আর যদি পারো আমার মোবাইলে করে টাকা রিচার্জ করে দিও। আর শোনো, তুমি শুক্রবার দিন বিকালে আমার বাড়ির সামনে একটু আসো, তোমার সাথে আমার কথা আছে। আমি যদি পারি তাহলে একটু কথা বলবো না তোমার সাথে? আমার অনেক কথা আছে, আরো কথা আছে। তাছাড়া আমার ক্ষমতাও নেই আমার এই বাড়িতে আর থাকা। আমি কিছুতেই থাকতে পারবো না এই বাড়িতে, এভাবে জীবন চলে না। তুমি তাড়াতাড়ি একটু সিদ্ধান্ত নাও। আর বিশ্বাস করো, আমার আগে যেরকম সুরত ছিল, যেরকম শরীরের কাঠামো ছিল, ঠিক ওই রকমই আছে, একটু পরিবর্তন হয়নি, একটু না, ওই রকমই আছে। তোমাকে খুশি করার মতো, তোমাকে উপহার দেওয়ার মতো আমার অনেক কিছু আছে, আমি একদম শেষ করিনি। তুমি এটা ভুলো না যে আমার বিয়ে হয়ে গেছে, আমার সবকিছু শেষ হয়ে গেছে, আমি একবারে নষ্ট হয়ে গেছি, এরকমটা ভেবো না। আমি আর পাঁচটা মেয়ের মতো তার চেয়ে একটু ভালোই আছি এখনো। আমার তো আসলে সংসারে অভাব ছিল না, শুধু অভাব আমার হাজবেন্ডের, কিছুই না। আচ্ছা, ভালো থেকো। আর ফোন দিও, তুমি মাঝে মধ্যে আমাকে ফোন দিও। ঠিক আছে। আর শোনো, আমি তোমাকে রাত্রে সময় পেলে পরে ফোন দিব, ঠিক আছে? তো এখন তুমি আর টেনশন করো না, একটু খাওয়া দাওয়া করো। আর ভালো থেকো। আল্লাহ হাফেজ। কথা হবে রাত্রে। এই, সুমি বলছো না তুমি? হ্যাঁ স্যার। কেমন আছেন স্যার? ভালো আছেন আপনি? স্যার হঠাৎ কি মনে করে ফোন করছেন? আরে না, বেশ কয়েকদিন খেয়াল করছি তুমি ঠিকঠাক মতো অফিসে আসছো না, এই জন্য আর কি ফোন করলাম। ও হো, হো, হো। হ্যাঁ বুঝতে পারছি স্যার। তাহলে নাজমার কি খবর স্যার? নাজমাকে নিয়ে যে আপনি মাঝে মধ্যে ঘুরতে যান, বেড়াইতে যান, আমাদের তো পাত্তাই নেই। হ্যাঁ, আমরা কি নাজমার মতো অত সুন্দরী স্যার? হ্যাঁ। আচ্ছা সুমি, তুমি এরকম করে বলছো কেন? কেন, তোমাকে নেই নে দেখে কি তোমার মন খারাপ হয়েছে? না হ্যাঁ স্যার, মন খারাপ হবে কেন? আর হিংসাই বা হবে কেন? সেই যে আপনি আমাকে একটা দিন আপনার সঙ্গে বেড়াইতে নিয়ে গেলেন, আর আপনি ওই যে মনে আছে স্যার, হোটেল বুক দিয়ে আমাকে রাখছিলেন একটা বেলা, আপনি যেভাবে ইয়ে করছিলেন, অত বড় ইয়ে, ও বাবা!
আমার যে কি সমস্যা হয়েছিল স্যার পরে বাসায় এসে, এটা আপনাকে আমি কখনো বলিনি। আবারও কোনো দিন স্যার আমি আপনার সঙ্গে যাব, আপনি যেভাবে ইয়ে করেন, ও এভাবে ইয়ে করলে মানুষ থাকতে পারে? হ্যাঁ, অত বড় ইয়ে। আপনি যান, ওই নাজমাকে নিয়ে বারবার যান গা, আমি আর আপনার সঙ্গে যাচ্ছি না স্যার। বুঝতে পারছেন স্যার, আমাকে কখনোই ডাকবেন না। না না সুমি, তুমি এটা আসলে তোমার রাগের কথা বলছো। কারণ দেখো, আমি আসলে এই সমস্ত বেড়ানোর মন মানসিকতা করতে গিয়ে তোমাকে ডাকি না। তুমি তো একটু জানোই আমার একটু মুখে আবার স্বাদ বেশি, তো এই জন্য নাজমাকে ডাকি। নাজমা একটু মোটাসোটা, বা তোমার সে একটু বয়স্ক উঁচু লম্বা, ওর দ্বারা সবই সম্ভব হয়। আসলে তোমার বেলায় আমি মায়া করেই তোমাকে ডাকি না, কারণ প্রথম দিন তোমাকে নিয়ে যেভাবে বুঝলাম, তুমি যেভাবে আমার মুখের দিক তাকায় আকতি মুকতি করো, আসলে এই জন্য তোমার পর আমার মায়া হয়, বুঝছো? নিতে মন চায় না। আর নাজমা তো অভ্যাস আছে, বুঝছো? এই জন্য আর কি। স্যার, আমি এত কষি খোকা না স্যার। হ্যাঁ, আমি নাজমার সাথে কথা বলে দেখছি যে কিরে নাজমা, স্যারের সঙ্গে যে মাঝে মধ্যে এই যে বেড়াইতে যাস ছুটির দিনে, তোকে স্যার কেমনি কি করে, কোথায় কোথায় তোরা ঘুরিস ফিরিস, কি খাস, কোথায় যাস, আমি স্যার সব শুনছি নাজমার কাছ থেকে। নাজমা আমাকে সবই বলছে স্যার। বুঝতে পারছেন? আপনি মনে করেন না যে আমি আপনার বিষয়ে কোনো কিছু শুনি না, সব জানি আমি। আর এই জন্য আসলে আমি ভয় পেয়েই আপনার কাছে যেতে চাই না। কারণ আপনি আর 5টা মানুষের মতো না। আপনি যেমনি উঁচু লম্বা, তেমনি স্বাস্থ্যবান। ওরে বাবা, আপনার এই গুতনে খাবে কেটা? আমি আর কখনো ভুল করছি না। নাজমা অত বড় পাহাড়ের মতো মানুষ, যান ওরে নিয়েই মাঝে মধ্যে যা ইচ্ছা তাই করেন, যেখানে খুশি সেখানে যান, আমার দ্বারা সম্ভব না। নাজমা আমাকে বলছে স্যার, যেভাবে আপনি নাজমাকে ইয়ে করেন, নাজমা আমার সব কিচ্ছু মনেই করে না। ও আমাকে বলে, জানিস, যতই ইয়া হোক, যতই বাহাদুরি, আমার কাছে ওইসব চলে না। কতক্ষণ বেড়াতে পারবি? কিচ্ছু মনে করি না আমি। যাজ্ঞা, আমার লামের মধ্যে ওর সাথে একটু সময় সুযোগ দেই, ও আমাকে একটু গাড়িতে করে এদিক সেদিক ঘোরায় নিয়ে বেড়ায়। শুক্রবারের দিন, ছুটির দিন, একটু হোটেলে খাওয়াই, একটু এদিক ওদিক একটু খাওয়াই, এই আর কি আমার সময়টা চলে যায়। তো তুই যদি স্যারের সঙ্গে একটু সময় দিতি, তাহলে তোকেও কিন্তু স্যার এভাবে ইয়ে করতো তো। তা আমি তো তখন নাজমাকে বলি নাই যে আমাকেও স্যার একবার নিয়ে যায়, ঠাপুনি দিছে। এটা তো নাজমা জানে না স্যার। তো ঠিক আছে স্যার, নাজমার সঙ্গেই আপনি এটা করুন। আর আপনি আর একটা মেয়ের ফোন নাম্বার চাইছিলেন স্যার আমার কাছে, ওর নাম্বারটা কি দেবো স্যার? ওই ওই বা কেন বাদ যাবে স্যার, ও তো আমাদের স্টাফ। একে একে আপনি সবাইকে একবার একবার করে নিয়ে ঘুরতে যান স্যার, বুঝছেও ওরা খেলা। ও, ভালো কথা। সুমি, তুমি কি রেখার কথা বলছো নাকি? রেখা কি আমার কথায় রাজি হবে? তুমি একটু বুঝায় দেখো তো। স্যার, রেখাকে আমি অবশ্যই রাজি করাতে পারি, তবে একটা শর্ত আছে স্যার। সেটা যদি আপনি একটু মানেন তাহলে আমি একটু চেষ্টা করে দেখবো স্যার। তোমার আবার কি সত্য এর মধ্যে? বলো দেখি শুনি। স্যার, অফিসে আসলে আমি বলতে চাইছি এটাই, যে আমাদের মহিলা স্টাফের মধ্যে আমাকে বস বানায় দিতে হবে। যদি এটা আপনি করতে পারেন, একে একে আমাদের স্টাফের মধ্যে যে কয়টাকে সম্ভব হয় আমি চেষ্টা করব স্যার, একটা একটা করে আপনার সঙ্গে মানে সেট করে দিতে। এটা আপনার ভালোই হবে স্যার। কিন্তু এইটা নাজমার দ্বারা সম্ভব হবে না স্যার। নাজমা তো নিজেই চায় যে শুধু ওই আপনার সঙ্গে ঘুরুক ফিরুক বা দিনের পর দিন, যেটা আসলে আপনি ওর সঙ্গে করছেন, ও এটা স্বাদ পেয়ে গেছে স্যার। ও আপনাকে ছাড়ছে না। কিন্তু আমি চাইবো কি, আপনি প্রতিদিন একটা একটা করে আইটেম চেঞ্জ করুন স্যার। আমি চাইছি যে যতগুলা মেয়ে আছে আমাদের স্টাফের মধ্যে, সবাইকে একটা একটা করে আপনি স্যার একদিন একদিন করে ঘুরতে নিয়ে যান। আর আমার সঙ্গে বা নাজমার সঙ্গে যেটা করছেন, ওদের সাথেও একবার করে, মানে কেউ যেন খালি না থাকে স্যার। এইটা যদি আপনি চান, তাহলে স্যার আমাদের গ্রুপের মধ্যে আমাকে বস বানিয়ে দিতে হবে, এইটাই আমার সত্য স্যার। তাছাড়া কিছু না। আপনার কাছে আর চাইবই বাকি। একটু দেখুন স্যার, তাহলে আমি চেষ্টা করব, না হলে স্যার আমি নেই। আপনি নাজমাকে দিয়ে এসব করাই নেন, আমি আর এসবের মধ্যে নাই। এই সুমি, তুমি কি পাগল হয়ে গেলে নাকি? আমি তো তোমাকে এটা গোপনে জানায় রাখলাম, অবশ্যই আমি তোমাকে বস বানিয়ে দেব। তবে প্লিজ, তুমি একটু আমার এরকম উপকার করো না। আমি তো এটাই চাইছি। আর আসলে কি জানো,
নাজমা নিজের স্বার্থ নিয়েই পড়ে থাকে। ও চায় যেন সারা জীবন ওর সাথেই আমি ঘুরতে ফিরতে যাই। ওই শুধু আমার এটা অনুভব করুক, আর যেন কেউ না পায়, আমি যেন আর কারো না হই। এইটা আসলে ও চায় না, বুঝছো? তুমি ওর কথা বাদ দাও তো। তুমি তোমার মতো একটা একটা করে টার্গেট করো এবং আমার সঙ্গে একটা একটা করে সেট করে দাও। আমি এক একটা দিন একটা একটা করে নিয়ে ঘুরবো ফিরবো, মাস্তি করব। সেটাই তো আমি চাইছি। আর তুমি নিশ্চিত থাকো, আরে আমি তোমাকেই স্টাফের বস বানিয়ে দেব। তুমি বোঝো না কেন? আমি কি তোমাকে কখনো বলছি? আর এই কথাটা যেন স্টাফের কেউ না বুঝতে পারে। বুঝতে পারছো? তুমি একটু ট্রাই করে দেখো। আচ্ছা, সর্বপ্রথমে তোমার টার্গেট হবে রেখাকে। বুঝতে পারছো? ও একটু অহংকারী এবং অন্য টাইপের মনে হয়। তবে আমার খুব মনটা গেছে যে ও যদি একটা দিন আমার সঙ্গে এরকম সময় দিত না, আমি মনে হচ্ছে অনেক কিছু হাতে পেতাম। বুঝতে পারছো? তুমি একটু ট্রাই করো। কালকে কি অফিসে আসছো তুমি? না স্যার, কালকে মনে হয় আমার যাওয়া হবে না। বুঝতে পারছেন, একটু সমস্যা হয়েছে তো এই জন্য আর কি। মানে এতটা আপনাকে বলা যাবে না স্যার। তাই নাকি? হ্যাঁ, আমি বুঝতে পারছি, আমাকে আর বোঝানো লাগবে না। আসলে মাসে একদিন যেটা হয় আর কি, তোমার হয়েছে তাই বুঝতে পারছি। তা ঠিক আছে, পরশু না কবে আসছো তুমি? স্যার মিনিমাম 3 দিন তো সময় লাগেই। আর এইটা যখন আমার হয়, আসলে আমার গায়ে একটু জ্বর আসে স্যার, সারা শরীর ব্যথা করে তো, এই জন্য একটু প্রবলেম। স্যার আমি 3টা দিন পরে চলে আসব। এসে তারপরে চেষ্টা করব স্যার আপনার সবকিছু মেনটেন করার জন্য। আপনি এই নিয়ে টেনশন করেন না তো স্যার, আমি আছি না। হ্যাঁ, তুমি আসো দেখেই তো আমি একটু ভরসা পাই। আর আমি তো জানি যে সুমি আমার জন্য কন্টিনিউ কাজ করে যাবে। এই নিয়ে আমি কোনো টেনশন করতেওছি না। তবে একটা কথা সুমি, খবরদার, এইটা যেন কখনো নাজমা না জানতে পারে। নাজমা জানলে কিন্তু সবকিছু ভিস্তা হয়ে যাবে। বুঝতে পারছো? খুব সাবধান। ও, তাই নাকি স্যার? আপনি এই নিয়ে টেনশন করেন না তো স্যার। নাজমা কেন জানবে? প্রশ্নই ওঠে না। আমি তো কখনোই নাজমাকে এটা বলবো না, ও যতই আমার বান্ধবী হোক। তবে স্যার একটা কথা আপনাকে বলি, আপনার দেশের বাড়ি কতদিন পর পর যান স্যার? বাড়িতে যাবেন না? ওইদিকে তো আবার ভাবি চেয়ে আছে আমার বর কবে আসবে। তা আপনি তো অনেকদিন হলো বাড়িতে যান না, যাবেন কবে স্যার? নাকি এইদিকে নিয়ে ফুলপরিদের নিয়ে ব্যস্ত থাকবেন? হ্যাঁ, মনে তো ভালোই রোমান্টিকতা, এদিকে একটু পরিবারের দিকে নজর টজর দেন। বউ ছেলে মেয়ে তারা তো আপনার মুখের দিকে স্যার চেয়ে থাকে। এটা তুমি অবশ্যই ঠিকই বলছো। অবশ্যই আমি আগামী মাসের 1 তারিখেই বাসাতে যাব, অনেকদিন ধরে যাওয়া হয় না। তো এদিকে তুমি একটু ট্রাই করো, 2-1 সপ্তাহ এদের সাথে একটু ঘোরাফেরা করি। আর সর্বপ্রথম যার কথা বললাম এটা মাথায় রেখো। আর তোমার বিষয়টা আমি দেখতেছি। স্টাফের মধ্যে তোমাকে আমি অবশ্যই বস বানিয়ে দেবো, এই নিয়ে তুমি কোনো টেনশন করো না। তো ঠিক আছে, রাখতেছি, ভালো থেকো। ওকে স্যার। আপনিও ভালো থাকবেন স্যার। আর আমার কথায় মন খারাপ করেন না, আসলে আমি যেটা সত্য সেটাই বললাম স্যার। তো বন্ধুরা, আমার এবং আমার অফিসের বসের সঙ্গে যে সংলাপটা শুনলেন, এটা শুনে যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর ভিডিওতে একটা লাইক দিন, আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আর হ্যাঁ বন্ধুরা, আরো পরবর্তী এত সুন্দর সুন্দর গল্প পেতে একটু অপেক্ষা করুন। অবশ্যই আপনাদের জন্য একটা নতুন গল্প নিয়ে আসছি। ধন্যবাদ। আমার নাম লায়লা, আর আমার হাজবেন্ড শিকদার শেখ। সে ঈশ্বরদী রেল দর্শনের চাকরি করে। বাড়িতে আসি 1 মাস পর পর। আর আমার বাড়িতে একটা জাগির মাস্টার থাকতো। তো ছেলেটার বাড়ি চিটেগং। উনি এখানে লেখাপড়া করতে এসে মানে কোথাও আশ্রয় পায়নি, তাই তাকে জাগির রাখছি এই জন্য যাতে আমার একটা ছেলে এবং একটা মেয়ে, মেয়েটা বড়, মেয়েটা ক্লাস 9-এ পড়ে, আর ছেলেটা ক্লাস 3-তে পড়ে। তো ওদের দুভাবনকে আমার ওই জাগির মাস্টার লেখাপড়া করাতো ফ্রিতে। আর তার থাকা খাওয়া আমরাই দিতাম। আর আমার হাজবেন্ড ঈশ্বরদী থেকে 1 মাস বাদে বাদে বাড়ি আসতো। আমাদের দেশের বাড়ি ছিল যশোরে। তো আমরা আসলে কখনো ভাবতে পারিনি যে এই জাগের মাস্টার আহ, ছেলেটা আসলে দিনে দিনে ক্রমেই যেন বেশি আপন হয়ে গেছিল আমাদের ফ্যামিলির কাছে। আমরা সবাই তাকে যথেষ্ট ভালোবাসতাম, কিন্তু তাকে একটা গোপন মেলামেশা দেখতে পেরে আমি ফলো করি যে আমার মেয়ে ক্লাস 9-এ পড়ে, সেই মেয়েটার সঙ্গে যখন প্রাইভেট পড়াতো, তো আমাদের ঘরের মাঝখানে একটা পার্টিশন ছিল, টিনের বেড়া। তো আমি মাঝে মধ্যে তার পরীক্ষা নিতাম যে দেখি তো
মানে আমার মেয়েকে সে পড়াইতে পড়াইতে হঠাৎ চুপচাপ হয়ে যায় মাঝে মধ্যেই। তো এইটা আমি ফলো করতাম। তো তখন আমার ওই জাগির মাস্টারকে একটু ট্রাই করার জন্য আমি ওই টিনের ফুটো দিয়ে যাই হোক একটু চোখটা মিলাই দেখতাম যে পড়াশোনা করতেছে না ওরা আসলে আড্ডা মারতেছে। তো দেখি মেয়েটাকে তার কাছে ফিরায় তারা যাই হোক কানে কানে কি ফিসফাস করতেছে বা ওই সমস্ত ইয়া করতো। আমি এটা আসলে কিছুদিন এরকম এভাবে যাওয়ার পরে আমি হঠাৎ তাদের এই ব্যাপারটা ধরে ফেলে আমার মনের মধ্যে একটা সন্দেহ হলো যে এটা হলেও হতে পারে, কারণ ওরা অনেক রাত জেগে পড়াশোনা করে। আবার কিভাবেই বা আমি এত সন্দেহ করব, কারণ আমার মেয়ের লেখাপড়ার রেজাল্টটাও খুব ভালো হয় এই মাস্টারের কাছে পড়ার পর থেকে। তো এই জন্য আমি কিছু ধরি না। কিন্তু আমার মেয়েটা হঠাৎ একদিন রুমের মধ্যে থেকে কেমন যেন একটা আওয়াজ করলো। তা আমি যাই হোক এটা ফলো করলাম, দেখি যে তারা আসলে ওইটা করতেছে, এই কাজে লিপ্ত। তো যাই হোক এটা দেখার পরে আমি ছেলেটাকে বললাম যে বাবা শোনো, তুমি আমার বাড়িতে জাগের তোমাকে রাখছি, তোমাকে আশ্রয় দিছি, তুমি খাওয়া দাওয়া পাবে প্লাস আমার বাড়িতে থাকবে, শুধু তুমি এখান থেকে কলেজে লেখাপড়া করো আর পাশাপাশি আমার 2টা ছেলে মেয়েকে তুমি পড়ালেখা করাবে। তার মানে এই না যে তুমি এরকম, ঠিক আছে তুমি যখন এভাবে আমার মেয়েকে পছন্দ করছো বা এই সমস্ত করতেছো দিনের পর দিন, তাহলে এটা তো ঠিক না, আমি তো এটা দেখছি। তখন ছেলেটা বলে যে কাকিমা আসলে আপনি যদি দেখে থাকেন ভালো কথা, তো ওরা আমার ভবিষ্যৎ নিয়ে আপনার চিন্তা করার দরকার নেই, ওকে না হয় আমি নেব। তা আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে তুমি এই সমস্ত আর করো না, আর তুমি বিকেলবেলা ওকে একটা সময় করে পড়াবে এবং আমার সামনে রাত্রে ওকে আর পড়ানোর দরকার নেই, বুঝতে পারছো? তখন ছেলেটা বললো যে ঠিক আছে কালাম্মা, আমি আর তাকে কখনো রাত্রে পড়াবো না, আর আপনি যখন এটা দেখছেন ঠিক আছে। তো তারপরে মানে ওর ওইটাই আমি একদিন দেখছি, তো দেখে আমার ভীষণ ভিতরে একটু ইচ্ছা জাগলো। তো যাই হোক, তো ভাবলাম যে যেহেতু আমার হাজবেন্ড তো ঈশ্বরদী থাকে, 1 মাস পরে পরে বাড়িতে আসে, আর আমার 2টা ছেলে মেয়ে, আমি যে বয়স্ক মানুষ তাও না, মানে একদম মধ্যবর্তী। তো আমারও খুব ফিগার ভালো। তা আমি হঠাৎ করে একদিন ছেলেটা কলেজ থেকে আসলো, তখন আমার মেয়ে আর হচ্ছে আমার ছেলে ওরা স্কুলে গেছে, ওরা আসে নাই। তো ওকে বললাম যে দেখো বাবা এদিকে এসে শোনো। তখন ছেলেটা আসলো, তা বললাম যে আচ্ছা আমি যে এই যে বাড়িতে এখানে একা থাকি, আমার ছোট মেয়ে তার দিকে তোমার নজরটা পড়লো কেন, আমাকে তোমার পছন্দ হয় না, ভালো লাগে না? তখন ছেলেটা বলতেছে আন্টি আপনি এই সমস্ত কি বলেন, মানে আপনাকে পছন্দ হবে মানে? তাই বললাম যে হ্যাঁ তুমি নেকা করো না। ও এতদিন ডুবে ডুবে তুমি এত কিছু করছো আমার মেয়েটার সঙ্গে, আমি মনে হয় বুঝি না, এটা তো আমি দেখছি। তুমি তাকে পড়াশোনা করাচ্ছ ফাঁকে, তার ফাঁকে ফাঁকে তাকে এভাবে ভালো আদর যত্ন করতেছো। যাই হোক তুমি পছন্দ করো সেটা না হয় পরের কথা, তুমি তো পরের ছেলে, এত কিসের সম্পর্কে জড়িত তুমি যে তুমি আমাকে দেখে এরকম করতেছো, আচমকে উঠতেছো? শোনো, আমি এখন থেকে তোমাকে যেটা বলবো সেটা যদি তুমি না শোনো তাহলে আমার বাড়ি থেকে তুমি চলে যাবে। তখন ছেলেটা বলতেছে যে আচ্ছা ঠিক আছে আমি আপনার কথা শুনবো, আপনি বলেন কি করব। তখন আমি বললাম যে দেখো তোমার আঙ্কেল আহ রেল জংশনে চাকরি করে, সে ঈশ্বরদীতে থাকে, 1 মাস বাদে বাদে বাড়িতে আসে। আর তুমি এখন বুঝতেই তো পারছো যে আমি তোমার মানে আন্টি হলো মানে টাকরা জোয়ান, আমি মাত্র বড় হয়ে গেছি তা তো না, যে আমি যদি তোমাকে কিছু করতে বলি তুমি করবা? তখন ছেলেটা বলে যে হ্যাঁ করব, আপনি যখন বাধ্য করছেন, না হলে আমাকে আপনার বাড়ি থেকে তাড়াই দেবেন, জাগে রাখবেন না। তো তা কি আর করা, ঠিক আছে কি করতে হবে বলেন? তখন আমি তাকে বললাম যে দেখো বাবা, আমার ছেলে আর মেয়ে যখন স্কুলে চলে যাবে, প্রয়োজনে মাঝে মধ্যে যদি তোমার কলেজে এমন কোনো জরুরি না থাকে তাহলে তুমি বাসাইতেই থাকবে, আর আমাকে একটু সময় দিতে হবে। তখন ছেলেটা বুঝতে পারলো, পেরে বলতেছে ঠিক আছে সেটা কবে? তাই বললাম যে আজকেই শুরু করো নাকি, কারণ আমার ছেলে মেয়ে ওরা তো দুজন স্কুলে আছে, স্কুল থেকে আসে নাই, এটাই তো একটা সুযোগ যাচ্ছে। আর তোমার আঙ্কেল 1 মাস পরে পরে যখন বাড়িতে আসে আমারও তো খুব কষ্ট হয় থাকতে, বোঝো না তুমি? তখন সে আমার মুখে দেখে তাকে একটা মুচকে হাসি দিয়ে বলতেছে তো ঠিক আছে চলেন তো, কোথায় যাব? তখন আমি বললাম যে ঠিক আছে তুমি আমার রুমে যে একটু বসো, আমি গোসলখানা থেকে এই কিছু কাজ আছে এটা সেরে আসি, তারপরে যাই হোক আমি কলের উপর থেকে হাঁড়ি পাতেল ধোয়া মাজা ঘরের সমস্ত কাজকর্ম সেরে একটু ফ্রি হয়ে তারপরে তার কাছে আর নিজেও একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে
মুখ সুখ মানে ধোয়া মাজা করে যাই হোক একটু সাজুগুজু করে সুন্দর একটা পরিবেশে তার সামনে যাই দাঁড়ালাম, যে ও আমাকে দেখে ভীষণ পছন্দ এবং মুচকি হাসি দিয়ে বলতেছে, আন্টি আপনাকে আজকে অনেক সুন্দর লাগতেছে। কারণটা কি বলুন তো, আমার চোখে আজকে চেঞ্জ হয়ে গেল না আপনার রূপ পরিবর্তন হয়েছে? তখন আমি হেসে দিয়ে বললাম যে হ্যাঁ, আজকে তো পছন্দ হবেই, কারণ আজকে আমি তোমাকে তোমার সাহসটা বাড়িয়ে দিয়েছি না। আর যেহেতু তুমি আমাকে তো একটু পরেই পাইতে যাচ্ছ, আর তোমাকে দেখানোর জন্য আমি এখন থেকে একটু সাজুগুজু করেই থাকবে, যাচ্ছে তুমি আমাকে পছন্দ করো। আর শোনো, আমার মেয়ের দিক থেকে তোমার নজরটা সরাইতে হবে, এখন থেকে তুমি শুধু আমারই কাজ করবে, আমার কথা শুনবে, বুঝতে পারছো? তখন ছেলেটা বলতেছে ঠিক আছে, আপনার মেয়ের যে আপনি কত সুন্দর, আর আপনি যদি আমাকে এই সুযোগটা দেন তাহলে ওর থেকে আমি আর তাকাবোই না, ফ্রিতেই তো সবকিছু হবে। তখন আমি বললাম যে হ্যাঁ, এখন তুমি বুঝতে পারছো বাবা, ওইসব কোনো কথা চলবে না, এখন থেকে নিয়মিত তুমি আমার সঙ্গেই করবা। তো ঠিক আছে, এদিকে আসো। তো আমি তার কাছে একটু আগায় গেলাম, মানে ও একটু লজ্জাবোধ করতেছিল, যাই হোক আমাকে জড়িয়ে ধরে আদর করলো। তো আমি তাকে দারুণ ভাবে মানে করলাম, যে যাই হোক আমার মেয়ের স্কুল থেকে আসতে আসতে মানে প্রচন্ড গরম পড়তেছিল, আর আমি একটু মোটা মানুষ তো উচ্চ লম্বা আমার, যাই হোক মানে ওই প্রচুর গরমে আমি মানে ফ্যান ছাড়া আসলে থাকতে পারি না, বিদ্যুৎ খুব ডিস্টার্ব করে। তারপরও যাই হোক আমাদের ওরা আস্তে আস্তে দুবার হলো, ও করলো সুন্দরভাবে, মানে ওর অত বড় মানে আমার খুব সুন্দর, খুব আরাম লাগে, ভালো লাগলো। তো যাই হোক ওর আঙ্কেল ওই 1 মাস পরে পরে আসতো দেখে ও আমাকে প্রতিনিয়ত এভাবে সময় দিত ঠিকঠাক মতো, আর আমি আহ, ওকে আসলে ওর সমস্ত কিছু মানে আমার ভালো লাগতো। আর এই জন্যই বলি যে আসলে যে আমার মেয়েটা ওকে এত পছন্দ করে কেন। তারপর থেকে আমার মেয়ের দিকে বললাম যে আমার মেয়েকে ঠিকঠাক মতো লেখাপড়া করাবে, ওর দেখে অন্য কোনো নজরে তাকানো যাবে না, দেখা যাবে না। তুমি শুধু এখন থেকে আমাকে একটু সময় দেবে, আমার বাড়িতে ঠিকঠাক মতো তুমি খাওয়া দাওয়া করবে। তো তারপরে যাই হোক ও 1 দিন 2 দিন পরে পরেই মানে আমার প্রতিনিয়তই দরকার হতো, আমি কেন যেন বুঝি না, আমার খুব ভালো লাগতো। তা ওরও এটা বেশ মাসাল্লাহ মানে সুন্দর একটা এম, হতো। তো যা তারপরে ও তারপর থেকে মানে নিয়মিত আমাকে আমার সঙ্গে এটা করতো। আর আমার হাজবেন্ড ওই 1 মাস 2 মাস পরে আসলো, আর আমার কোনো সমস্যা ছিল না, আমি দারুণ ভাবে জীবনযাপন করতে লাগলাম। আর ও খুব ব্রিলিয়ান্ট ছাত্র ছিল, কলেজে লেখাপড়া করতো, আমার ছেলে আর মেয়েকে এত সুন্দরভাবে গাইড দিয়ে পড়াশোনা করাতো। আমার ছেলে এবং মেয়ে দুজনেরই স্কুলের রেজাল্ট খুবই ভালো হতো, এই জন্যই ওকে আমার বাড়িতে রাখছি, প্লাস আমারও হতো, আমার দিনটা খুব ভালোই চলছিল ওকে নিয়ে। তো বন্ধুরা, আমার এই জাগের মাস্টার আমাকে যেভাবে সময় দিত এবং আমার ছেলে মেয়েকে লেখাপড়া করাতো, আমাকেও খুশি করে রাখতো, আমিও সুন্দরভাবে দিনকাল ওকে নিয়ে পার করতে থাকলাম। তো এই গল্পটা যদি শুনে আপনাদের খুবই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, ভিডিওতে একটা লাইক দেন, আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন। আর হ্যাঁ বন্ধুরা, আরো সুন্দর গল্প নিয়ে আসছি আগামীকালকেই, ততক্ষণে সবাই নিজের যত্ন দেবেন। আল্লাহ হাফেজ। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই তোমরা ভালো আছো, আর আমিও তোমাদের দোয়ায় খুবই ভালো আছি। তো বন্ধুরা, আমি আজকে তোমাদের একটা দারুণ আকর্ষণীয় গল্প শোনাতে চলেছি, যেটা ইতিপূর্বে আমার জীবনে ঘটে গিয়েছিল, সেটাই আজকে তোমাদের শোনাবো। তো আমি তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব, গল্পটা সম্পূর্ণ শুনবে, তা না হলে একদম মজা পাবে না। কারণ এই গল্পের মধ্যে এত সুন্দর আকর্ষণীয় ঘটনা আছে, যেটা শুনলে তোমরা অবাক হয়ে যাবে, দারুণ বিনোদন পাবে। তো বন্ধুরা, চলো শুরু করা যাক আজকের আমার সেই আকর্ষণীয় গল্পটা। তো আমার নাম লিমা, আমি কলেজে পড়াশোনা করতাম। তো হঠাৎ একদিন আমার বাবা এসে আমাকে বলতেছে, লিমা, তোমার মা তো আগেই তোমার নানির বাড়িতে চলে গেছে, তো তুমি কি যাবা তোমার নানির বাড়িতে বেড়াইতে, তোমাকে নিয়ে না যাইতাম। আমি বললাম যে মা, আব্বু, আমি হচ্ছে নানির বাড়িতে আর যাবো টাবো না, তুমি যদি অন্য কোথাও বেড়াইয়ে নিয়ে নিয়ে আসতে পারো তাহলে চলো, অনেক দিন বেড়ানো হয় না, বাড়িতেই তো পড়ে থাকি, মা বুড়ো বয়সে এদিক ওদিক একটু ঘুরে ঘাড়া বেড়ায়, আর আমি মেয়ে হয়ে পারি না। তখন আমার আব্বু বলতেছে, ঠিক আছে লিমা, চলো তাহলে এক কাজ করে না হয়, তুমি আর আমি আমার এক বন্ধুর বাসায় যাই, যাই ওখানে বেড়াই আসি, আমার খুব কাছের বন্ধু। তখন আমি বললাম যে ঠিক আছে বাবা, তাহলে এটা কবে যাবা তুমি? তখন আমার আব্বু বলতেছে, কালই না হয় রেডি হয়ে যা। তো পরের দিন যাই হোক
আব্বু আর আমি তার বন্ধুর বাড়িতে গেলাম, আমার বাড়ির থেকে 5 কিলোমিটার দূরে। তারপরে আমার আব্বুর বন্ধুর বাড়িতে যাওয়ার পরে তারা খুব ভালো মতো খাওয়ার আয়োজন করলো। কিন্তু এদিকে আমার আব্বার আবার একটু সমস্যা ছিল, সে প্রেশারের রুগী। মানে হঠাৎ হুটুট করে মানে তার প্রেশার হাই হয়ে যায়, তখন তাকে মানে ট্রিটমেন্ট করতে হয়। কিন্তু সেদিন আসলে বাড়ির থেকে হঠাৎ হঠাৎ এরকম হতো, কিন্তু তার বন্ধুর বাড়িতে যাওয়ার পরে হঠাৎ করে রাত তখন 11টা বাজে ওই অবস্থা হলো। মানে আমার আব্বা পুরা অসুস্থ, মানে কেমন যেন অস্থির ভাব, ওই ঘিমে টেমে হাই প্রেশার উঠে তারপরে তাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে ভর্তি করা হলো। তারপরে যাই হোক আমার আব্বা আহ ওখানে ভর্তি করে রাখার পরে ডাক্তার বললো যে এখানে আর থাকা লাগবে না, রুগীটা থাক, আমরা স্যালাইন টেলাইন দিয়ে রাখছি, তো আপনারা কাল সকালে আসেন, সমস্যা নেই, আমরা দেখব। তো তখন রাত বেজে গেছে 2টা। তখন আমার আব্বুকে আমরা নার্সের কাছে দায়িত্ব দিয়ে বুঝে দিয়ে হাসপাতাল থেকে বাসায় চলে আসলাম। আমার আব্বুর বন্ধু আমাকে বলতেছে, লিমা এক কাজ করো, তুমি শখ করে আমার বাড়িতে বেড়াইতে আসছো, এখন তোমার আব্বু হঠাৎ করে অসুস্থ হয়ে গেল, তো ট্রিটমেন্ট দিলে এরা ঠিকঠাক মতো সেবা যত্ন করলে সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ, চলো আমরা দুজন বাড়িতে চলে যাই, এরা রাতটুকু তো একটু ঘুমায়, না ঘুমালে আবার শরীর খারাপ করবে। তখন আব্বুর বন্ধুর সঙ্গে আমি তাদের বাড়িতে চলে আসলাম। কিন্তু আসার পরে আমি আমার আব্বুকে আর আমাকে যে রুমে থাকতে দিয়েছিল, তো আমার আব্বুর বন্ধু আমাকে বলতেছে, লিমা এত রাত্রে তোমার চাষিদের আর ডাকার দরকার নেই, আমি তুমি ওই রুমে ঘুমাও, আমি দরকার ফ্লোরে ঘুমাই, সমস্যা নেই। তা আমি আসলে একটু আকুতামি কিছু করলাম যে এইভাবে শুলে কেমন দেখা যায়, আমি একটা যুবতী মেয়ে। তারপরেও যাই হোক, তাকে লজ্জায় টিক্কায় কোনো কিছু না বলে আল্লাহর নাম দিয়ে আমি আমার তাদের বাড়িতে খাটের পর শুয়ে পড়লাম। যাই হোক, লাইট বাতি নেবাই দিলাম, দেওয়ার পরে সেও ঘুমায় ঘুমায় কিছু সময় পর পর দেখি সে ঘুমায় না, উঠবিস উঠবিস করে এদিক সেদিক, মানে গা মুড়ামুড়ি এরকম একটা ভাব আমি বুঝতে পারলাম। তারপরে হঠাৎ করে আমাকে বলতেছে, লিমা কি ঘুমাইছো? তখন আমি বললাম যে না আঙ্কেল, আমি ঘুম আসিনি তো, কেন কিছু বলবেন? তাই আমি তখন আমার আব্বুর বন্ধু বলতেছে যে তোমাকে একটা কথা বলি, আসলে আমার ফ্লোরে শোয়া অভ্যাস নাই তো, যদি তুমি কিছু মনে না করো মাঝখানে কোলবালিশটা দিয়ে নাও, আমি এক সাইডে না হয় উপরে উঠে ঘুমাই খাটের উপরে। তখন আমি বললাম যে হ্যাঁ আঙ্কেল, এটা আপনাদের বাড়ি, আপনি যেভাবে আমাকে আপ্যায়ন করবেন, যেভাবে সুইটি দেবেন আমি সেভাবেই তো ঘুমাবো, সমস্যা নেই, উঠে আসেন, আমি কি আপনাকে বলছি যে ফ্লোরে যাই ঘুমান? তখন যাই হোক আঙ্কেল উঠে তার বালিশ নিয়ে কেতা কাপড় গুছায় খাটের উপরে এসে সে আমার পাশে শুয়ে বলতেছে যে মাঝখানে নয় একটা বালিশ দিয়ে দাও। তো আমি বললাম যে না, তার কি দরকার, আমি এদিকে চেপে আসতেছি। যাই হোক, এক সাইডে সরে গেলাম। তারপরে যাই হোক একটু ঘুমানোর চেষ্টা করতেছি, কিন্তু ঘুম আসে না বন্ধুরা। মানে এদিকে আমার বাবা হাসপাতালে ভর্তি আছে, তারপরে তার চিন্তায় আমি নানান ভাবে কি একটা ঘটে গেল, বেড়াইতে আসলাম তার বন্ধুর বাড়িতে, আর হঠাৎ করে এরকম একটা দুর্ঘটনা। যাই হোক, তারপরেও কিছু না করে চিন্তা করতে করতে চুপ করে আছি। এখন আমার ওই আব্বুর যে বন্ধু, অর্থাৎ আমার সে আঙ্কেল আমার পাশে দেখে একটুখানি 10 মিনিট 15 মিনিট পরেই মানে তার পাটা হাঁফালের দিকে উঠায় দেয়। তখন আমি একটু আমার গাটা ছমছম করছিল, আমি বললাম যে কি ব্যাপার আঙ্কেল, এই আপনার পায়ে দেখে তো হচ্ছে, ও মা সরি, আমার আসলে ভুল হয়ে গেছে, আমার অভ্যাসটা এরকম, যাই হোক কিছু মনে নিও না। যাই হোক, সে আবার চেপে যায় ঠিকঠাক মতো তার মধ্যে করে সে ঘুমানোর চেষ্টা করতেছে। তারপরে হঠাৎ করে 1 ঘন্টা পরে তখন রাত বেজে গেছে প্রায় 2:30 3টা, তখন আমার কাছে একদম আগে এসে আমাকে পিস পিস করে বলতেছে, লিমা, ও লিমা, লিমা। তখন আমি যে জি আঙ্কেল বলেন, কিছু বলবেন, এমন করতেছেন কেন আপনি? তখন উনি আমাকে বলতেছে যে বাবারে একটু আস্তে কথা বলো, পাশে রুম থেকে আবার তোমার চাচিরা শুনে ফেলবে। তখন আমি তো বুঝলাম যে কাম তো সারছে, ওনার তো ভাবভঙ্গি আমার কাছে খুব একটা ভালো মনে হচ্ছে না, কি মতলবটা কি ওনার। তারপরে যাই হোক একটু চুপ করে আছে যে দেখি উনি কি করে। তারপরে বলতেছে কি যে যদি তুমি কিছু মনে না করো রে বাবা, তাহলে একটা কথা বলে তোমাকে। হ্যাঁ, তখন আমি বললাম যে হ্যাঁ আপনি বলে ফেলেন, কি বলবেন, এত এরকম করতেছেন কেন, কি হয়েছেটা কি, সমস্যাটা কি আপনার? তখন উনি বলতেছে না সমস্যা কিছু না, আমি আসলে তোমার চাচিরে ছাড়া একটা রাতও ঘুমাইতে পারি না, তো তো তোমার কাছে শুয়েছি, আমার শোয়া হচ্ছে না, কেমন যেন ঘুম আসতেছে না চোখে, হাজারো চেষ্টা করলাম কিন্তু তবুও ঘুম আসাতে পারতেছি না, 2 চোখ বন্ধ হয় না, তুমি আমার সঙ্গে একটু কথা বলো।
তাই বললাম যে হ্যাঁ, আমারও ঘুম আসতেছে না, আমার আব্বু এদিকে অসুস্থ, নানান চিন্তায় আর ভালো লাগতেছে না। তাক এইভাবে তার সাথে দুই এক কথা বলতে বলতে সে হঠাৎ করে আমার দিকে ঘুরে আমাকে চেপে ধরে বলতেছে যে আমি তোমাকে একটু পাইতে চাই, তুমি কি আমার কথায় রাজি আছো? তখন আমি বললাম যে এটা আপনি কি বলেন? একদিকে মন মানসিকতা একদম ভালো নেই, আমার আব্বু হাসপাতালে ভর্তি আছে, আব্বু অসুস্থ, আবার আপনার বাড়িতে আমি মেহমান হয়ে আসছি, আমি না আপনার মেয়ের মতো? আপনার বন্ধুর মেয়ে মানে তো নিজের মেয়ে, কেন আপনি এই সমস্ত কথা আমাকে বলেন আঙ্কেল? তখন উনি বলতেছে যে এটা একটু আস্তে বলো, কেউ শুনে ফেলবে। দেখো, আমার ভালো লাগতেছে না, তোমাকে দেখে আমার ভীষণ পছন্দ হয়েছে, তুমি কলেজে পড়ো, একটা ডাঙ্গুর মায়া, তোমাকে দেখে দেখতে শুনতে এত ভালো লাগেছে আমার, কি বলবো দুঃখের বিষয়, তুমি যে আমার বন্ধুর মেয়ে। তবুও আজকে যখন একটা সুযোগ যায়, দেখো এখন গভীর রাত, রাত 3টা বেজে, এখন কেউ এটা বুঝতে পারবে না, তুমি আর না করো না, তুমি আমার বুকে আসো। এই বলে সে ঝাপটে তার বুকে টান দিয়ে আমার মুখের মধ্যে মুখ দিয়ে মানে অনেক সময় ধরে সে এটা খাইতে লাগলো, মানে ছাড়ে না। দেখি আমাকে বলে যে চুপ করে থাকো, কথা বলো না তুমি। আমি তখন অবাক হয়ে গেলাম, চুপ করে পাথরের মতো পড়ে আছি যে কি করে কি বেচারাটা, তার মতলবটা কি, আরে কি হতে চলছে এসব। তারপরে বন্ধুরা মানে কিছু সময় যাওয়ার পরে মানে আমার নিজেরও যেন খুব ভালো লাগতে লাগলো যে মানে যদিও এটা আসলে ভারী অন্যায়, কিন্তু তবুও আমার কাছে আস্তে ক্রমেই যেন বিরক্ত বোধ হলো, ভালো লাগতেছিল। মানে খুবই, আমি তখন আর তাকে কোনো বাধা দেওয়ার চেষ্টাই করলাম না। সে আমাকে আঁকড়ে ধরে এটা খায় ওটা ধরে এটা করে, মানে নানান রকম সে আমাকে আদর আপ্যায়ন করতে থাকলো। তারপরে আমি আর তাকে নিষেধ দিলাম না। তারপরে সে দেখি আমাকে ফিস ফিস করে কানের করে মুখ নিয়ে এসে বলে, তাহলে কি তুমি কি রাজি? তখন আমি বললাম যে আমি কিছু জানি না, তোমার যা ভালো হয় তাই করো তো। ওরা ডিমে এতক্ষণ ধরে ইয়ে করে আর এখন বলতেছে কি মতলবটা কি। তখন আঙ্কেল একটা সুযোগ পেয়ে আমাকে হ্যাঁ ফোন করে দিল, মানে সেই সুন্দর করে এটা 2-3 বার করলো। করার পরে সে আমাকে বলতেছে যে জীবনে কোনোদিন আমি এত শান্তি এত সুখ পাইনি কোনোদিন, তোমার চাচু আমাকে এভাবে আদর আপ্যায়ন করে, তুমি আজকে আমাকে যে সুযোগটা দিছো রে বাবা, যাই হোক এটা আমার সারা জীবন মনে থাকবে। মানে সে যেন আনন্দ উৎফুল্ল হয়ে গেল, খুশিতে ভরপুর হয়ে যাচ্ছে, সে যেন কোনোদিন এরকম দেখেই নেই। আবার আমাকে বলে কি যে লাইটটা একটু জ্বালাই দিয়ে আসি, তার যে তোমার যা খুশি তুমি তা করো, লাইট জ্বালাও না যা খুশি তা করো। আরে সে এই কথা সুযোগ পেয়ে আবারও মানে চিৎকার টুপুর নেই, সে যেভাবে খুশি সেভাবে মানে আমার সঙ্গে ওটা ইয়ে করতে লাগলো। তারপরে অনেক সময় ধরে সে ইয়ে করলো, আমার ভীষণ ভীষণ মজা লাগতেছিল, এতটাই ভালো লাগতে লাগলো বন্ধুরা, তোমাদের কি যে বলবো। মানে শেষ পর্যন্ত আমি তাকে নিজেই ডাকলাম যে ঠিক আছে, তুমি আমার বাপের বন্ধু ঠিক আছে, কিন্তু তোমাকে অনুরোধ করতেছি আজকে যেটা করছো করছো, আর কোনোদিন এটা যেন কেউ না জানে। যদি তোমাদের বাড়িতে কোনোদিন আবারও বেড়াইতে আসি, তাহলে আবারও তুমি আমাকে এই সুযোগটা নিয়ে আবার যা তোমার যা মন চা করবে, কারণ আজকে আমার খুব ভালো লাগলো। এত সুন্দর এরকম কিছু আমি আসলে কখনো বুঝতে পারিনি, কারণ কোনোদিন কারোর সংস্পর্শে আমি যাইনি, তো কি করে বুঝবো। তারপরে বন্ধুরা আমার এই আঙ্কেলটা সে ফজরের আজানের হাক ভরতে বন্ধু সে একভাবে চলতেই থাকলো, মানে সুন্দরভাবে কথাবার্তা আমার সাথে নানান রকম হাসি খুশি, এবং মাঝে মধ্যে এসে ওই ই করে খুলে টুলে নানান ভাবে সে দিয়ে করে করতে লাগলো। আবার লাইট জ্বালায় আমাকে মুখখানা ধরে ধরে দেখে, ঠোঁট মুখের মধ্যে গোলাপি ঠোঁট দেখে হাসি পায়, ও মুখের মধ্যে খায়। তার ওইটা যে এত বড় এত সুন্দর, আমার মানে পোড়ানটা আমার ভরে গেল, তার মনটাই ভালো, মনটাই বড় তার, মানে আমি খুবই খুশি হলাম। তো তারপরে সে আমাকে শেষ রাতে বলতেছে যে দেখো লিমা, যেহেতু তোমার বাবা আমার বন্ধু, তোমাদের বাড়িতে এখন আমার মাঝে মধ্যে যেতে হবে শুধু তোমার কারণে, কারণ তোমার বাবা যখন ইয়েতে অফিসে চলে যাবে, তখন তুমি তো বাড়িতে তো কলেজে আসার পর ফ্রি থাকবে, তোমাকে না হয় একটু সুযোগ দিলেই 2-1 দিন। তখন আমি বললাম যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে তুমি আমার যে লোভ লাগাই দিলে, আমি কি আর তোমাকে না করি? ঠিক আছে বাবা তুমি যাইও, কিন্তু আমাকে তখন বলতেছে যে শুধু আমিই কেন, যেহেতু তোমার বাবা এটা মাইন্ড করবে না, আমি তোমার বাবার একদম কাছের বন্ধু, তুমিও আমাদের বাড়িতে যখন মন চাই একটা ছুটনি করে একটা ওসিলা করে চলে আসবা, এসে থাকবা, তোমার চাচির সঙ্গে ঘোরাফেরা করবা, তারপরে আমি তোমাকে একটু চালাকে করে আলাদা একটা রুমে শুইতে দেব, পরে টুক করে তোমার কাছে এসে তোমার সঙ্গে আমি বললাম যে হ্যাঁ আঙ্কেল, এরকম করে চললে তো ভালোই হয়। তারপর থেকে বন্ধুরা
মানে আমার ওই আঙ্কেল মাঝে মধ্যে সে অনেক উঁচু লম্বা মানুষ, মানে দেখতে টল ফিরা তারও নায়কের মতো। আর আমার বাবাও খুব স্মার্ট একটা ছেলে, তার বন্ধু কি কম হতে পারে? যাই হোক, তার সঙ্গে মাঝে মধ্যে আমার এইরকম ঘটেছিল। তো আমার যখন বিয়ে হয়ে গেল, আমার আঙ্কেল ওই বাবার ওই বন্ধুটা আমাকে বড় একটা দামি জিনিস গিফট করেছিল। সারা জীবন এটা আমি মনে রাখিছি। তো যাই হোক বন্ধুরা, আমার জীবনে ঘটে যাওয়া গল্পটা তোমাদের শেয়ার করতে পেরে আমি খুবই আনন্দিত, খুবই খুশি হলাম। যদি এই গল্পটি শুনে তোমাদের একান্তই ভালো লেগে থাকে, তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর সালমা রেকর্ড চ্যানেলের সাথেই থাকবে এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।